एक सफल और स्वतंत्र जीवन में दृष्टिहीनता कोई बाधा नहीं होती, लेकिन कैसे? एनएफबी कर्नाटक की मदद से। ये आपको देता है पर्सनल असिस्टेंस और ट्रेनिंग प्रोग्राम्स, जिससे आप महसूस करेंगे एम्पावर्ड और आत्मनिर्भर। एनएफबी कर्नाटक की एड्स एंड अप्लायंसेस सर्विस आपको देती है एक उज्जवल कल के लिए आवश्यक उपकरणों तक पहुंच। इतना ही नहीं, एनएफबी कर्नाटक की ब्रेल कम टॉकिंग लाइब्रेरी है सभी के लिए सुलभ पुस्तकों का भंडार। इस टॉकिंग लाइब्रेरी के साथ जिंदगी का आनंद उठाएं। एनएफबी की इंफॉर्मेशन एंड काउंसलिंग सर्विसेज आपको देंगी सटीक जानकारी और विशेषज्ञों से मार्गदर्शन। इतना ही नहीं, एनएफबी की लीगल और सिविल एडवोकेसी सर्विस आपको रूबरू कराएगी अपने अधिकारों से एक समानतापूर्ण दृष्टिकोण से। घर बैठे पाइए जॉब ओपनिंग्स पर ऑथेंटिक जानकारी। जी हाँ, एनएफबी कर्नाटक आपको देता है एसएमएस जॉब अलर्ट सर्विस। एनएफबी कर्नाटक सही मायनों में बना है दृष्टिबाधितों की आवाज। हम आवश्यक सहायता और सुलभ पुस्तकालयों से लेकर वकालत और करियर के अवसरों तक एक अधिक समावेशी समाज बनाने के लिए समर्पित है। आज ही हमसे संपर्क करें 08023484794 पर, या फिर आप कॉल कर सकते हैं 9916368800 पर। अधिक जानकारी और सकारात्मक बदलाव का हिस्सा बनने के लिए nfbkarnatak.org पर जाएं। एनएफबी कर्नाटक, वॉइस ऑफ द विजुअली इम्पेयर्ड। Mindsets that matter. Shifting mindsets for a more inclusive future. নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী দে, নেভি চিলড্রেন স্কুল কোচির একজন শিক্ষিকা, যিনি গান, শিল্প, কারুশিল্প এবং অভিজ্ঞতার মাধ্যমে পাঠদান করতে ভালোবাসেন। আজ আমি স্পেকট্রাম অটিজমের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে রয়েছে এক বিশিষ্ট অতিথি। আমাদের প্রকল্প কামিং টুগেদার, মানে একসাথে আশা। এটি একটি সম্মিলিত প্রচেষ্টা যার লক্ষ্য সমাজে সচেতনতা বৃদ্ধি করা, যাতে অটিজম স্পেকট্রাম যুক্ত শিশু, যুবক যুবতী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিবার প্রয়োজনীয় সহায়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা পায়। আমাদের রেডিও পার্টনার রেডিও উড়ানের সহযোগিতায় বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য আমরা আঞ্চলিক ভাষায় অভিভাবক, কেয়ার গিভার, পেশাদারদের সাথে কথোপকথনের আয়োজন করছি। আমি রেডিও উড়ানের প্রতিষ্ঠাতা শ্রী ড্যানিশ মহাজনকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই। রেডিও উড়ান একটি প্রতিবন্ধী কমিউনিটি রেডিও স্টেশন, যার লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার প্রচার করা, তাদের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে তাদের অভিজ্ঞতা এবং ধারণা শেয়ার করতে। এই প্রসঙ্গে আমি আমাদের বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানাতে চাই, যার সঙ্গে আলোচনা চলতে থাকবে। তোমাকে আন্তরিক স্বাগত মোনালিসা আমাদের এই শোতে আসার জন্য। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার মোনালিসা, তোমাকে আবার স্বাগত জানাচ্ছি। মোনালিসা, আমি তোমাকে আমাদের শ্রোতাদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেওয়ার অনুরোধ জানাই। তুমি যদি তোমার পরিচয়টা আমাদের শ্রোতাদের সাথে করিয়ে দাও। আমার নাম মোনালিসা সাহা, আমি দেবাংশীর মা। দেবাংশী একটি 13 বছরের মেয়ে, ওর স্পেশাল নিডস আছে, ওর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে। আর দেবাংশীর মা হওয়ার পাশাপাশি আমি একজন স্পেশাল এডুকেটর, বিশেষ শিক্ষিকা। আমার কাছে বেশ কয়েকটি বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু, অনেক প্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীরা স্পেশাল ক্লাসেস নেয়। দেবাংশীর মা হওয়ার সূত্রে আর একজন স্পেশাল এডুকেটর হওয়ার সূত্রে আমি ক্রমাগত কিছু না কিছু শিখে চলেছি। সেগুলোরই সংক্ষেপে কিছু আমার অভিজ্ঞতা এখানে সবার সাথে শেয়ার করতে চাই। মোনালিসা, তোমার এই অভিজ্ঞতা আর দৃষ্টিভঙ্গি আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে তোমার জন্য কয়েকটি প্রশ্ন আছে, অ্যাকচুয়ালি কিছু জানার আছে তোমার থেকে, যেটা এবং আমাদের আলোচনার মাধ্যমে আমরা সমাজে
একটা সচেতনতা তৈরি করার চেষ্টা করব। তো সবার প্রথমে আমি জানতে চাইবো, একজন মা হিসেবে তোমার সন্তানের জন্য এই নির্ণয় হওয়াটা কি তোমার জন্য কি ও রিগ্রেশন অটিজম আছে, ডায়াগনোজড হয়েছে, একটা আবেগপূর্ণ যাত্রা ছিল, তাই না? তো যখন তুমি এই সম্পর্কে জানতে পারলে, তো তখন তোমার প্রাথমিক অনুভূতি আর তোমার চিন্তাগুলো কি ছিল যদি একটু বলো। আর তুমি কিভাবে এই যে নতুন একটা পথ, নতুন জানতে পারলে একটা কিছু, যেরকম তুমি শেয়ার করলে তুমি জেনেছিলে না, পরে জানতে পারলে, তো সেটা অতিক্রম করে তুমি তোমার সন্তানের পাশে কি করে দাঁড়ালে? প্রথমতই আমি যেটা বলতে চাইবো যে কোনো মা বাবার ক্ষেত্রেই যখন তারা প্রথমবার জানতে পারেন যে তাদের সন্তানের কোনো সমস্যা আছে বা প্রতিবন্ধকতা আছে, তখন সেটা খুবই মনোকষ্টের ব্যাপার। এতটাই কষ্ট আর যন্ত্রণাদায়ক হয়, সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। এরকমই অভিজ্ঞতা আমার পরিবারেরও হয়েছিল। যখন জানতে পারলাম দেবাংশী রিগ্রেসিভ অটিজম, আমার কোনো ধারণা ছিল না অটিজম সম্পর্কে। আমরা কখনো ভাবতেও পারিনি যে এরকম কিছু হতে পারে। এইখানে আমি বলে রাখতে চাই যে রিগ্রেসিভ অটিজম এই টার্মটার মানে কি। অ্যাকচুয়ালি ডাক্তারি পরিভাষায় দুরকম অটিজম আমরা জানতে পারি। একটা হচ্ছে ক্লাসিক্যাল অটিজম, যেখানে বাচ্চা প্রথম থেকেই যে সদ্যজাত শিশু থেকে যে যখন ক্রমাগত সে বিকশিত হয়, আস্তে আস্তে বড় বাচ্চা হয়, মানে আস্তে আস্তে সে এগোয়, বিকশিত হয়, তখন যে মাইলস্টোনস গুলো সেগুলো তারা ঠিক সময় অর্জন করতে পারে না। যেরকম মায়ের দিকে তাকানো, পরিবারের পরিজনের দিকে তাকানো, হাসা, যেটা আমরা সোশ্যাল স্মাইল বলি, ছোট্ট বাচ্চাদের সদ্যজাত শিশুদের চলে আসে, সেগুলো তারা করে না। তারপরে একটু বড় হওয়ার পরে খেলাধুলা করা, অন্য বাচ্চাদের সাথে মেশা বা বড়দের সাথেও মেশা, সেই জিনিসগুলো হয় না। সেই ক্ষেত্রে বাবা মার একটু ধারণা থাকে হয়তো যে আমার বাচ্চা হয়তো একটু অন্যরকম। তো সেই ক্ষেত্রে ডাক্তাররা খুব তাড়াতাড়ি 6 মাস বা 10 মাসের মধ্যে বলে দিতে পারেন যে এই বাচ্চাটির অটিজম আছে। সেটা আর্লি ডায়াগনোসিস। আবার অনেক ক্ষেত্রে অনেক বাচ্চাদের এরকম শিরো হয়েছে, সেটা হচ্ছে রিগ্রেসিভ অটিজম, যেখানে বাচ্চা একটি নিউরোটিপিক্যাল বাচ্চার মতন বা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক বাচ্চার মতন তাদের বিকাশ ঘটে। তারা যখন সদ্যজাত শিশু থাকে, সেরকম একটা সদ্যজাত শিশুর বিকাশ হওয়া উচিত। ঠিক মাইলস্টোনগুলো ঠিক সময় তারা অর্জন করে। কিন্তু কিছুটা সময় যাওয়ার পর, সেটা 1.5 বছর হতে পারে, 2 বছর হতে পারে বা 3 বছর হতে পারে, তখন সেই মাইলস্টোনগুলো তারা হারিয়ে ফেলে। দেবাংশীর ক্ষেত্রে 2-2.5 বছর বয়স অবধি ও একেবারেই স্বাভাবিক ছিল। ও 3টে ভাষায় কথা বলাও শিখে গেছিল, আর সব রকম ভাবে ওর ব্যবহার দেখে কোনোভাবেই ও অন্যরকম ছিল না। অনেক মাইলস্টোনই ও তাড়াতাড়ি অর্জন করে ফেলেছিল। কিন্তু 2.5 বছর বয়সে ওর কিছু শারীরিক সমস্যা দেখা যায়। তখনই 1 মাসের মধ্যে ওর সাংঘাতিকভাবে রিগ্রেশন হয়। সব ওর যা মাইলস্টোন অর্জন করেছিল সবই ও হারিয়ে ফেলে। ইভেন আমাদের দিকে ও তাকাতো না বা কোনো কথা বলতো না, কোনো রকম নেম কলে রেসপন্ডও করতো না, মানে আই কন্ট্যাক্ট, স্পিচ সবই ও হারিয়ে ফেলে। পুরোপুরি সোশ্যাল কমিউনিকেশন পুরোটাই ওর হারিয়ে যায়। তো এইরকম যেসব বাচ্চারা হঠাৎ করে রিগ্রেস করে টিপিক্যালি ডেভেলপিং থেকে, সেই সব ক্ষেত্রে মা বাবার জন্য এটা খুবই কষ্টকর হয়। আমার জন্য খুবই, আমার পরিবারের জন্য খুবই কষ্টকর ছিল ব্যাপারটা। তখন সেখান থেকে বিভিন্ন বিশেষজ্ঞদের কাছে দৌড়াদৌড়ি করা, ডাক্তার, বিভিন্ন থেরাপিস, এই অটিজমের পথে যে চলা, এটা শুরু হয়, আমি বলবো এটা পুরো ম্যারাথনের মতন। কয়েকদিনে কখনো আমাদের পথ চলা শেষ হবে না। অনেক ধৈর্য রাখতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, সেটা আমিও করেছি। কিন্তু প্রথম দিকে দুর্ভাগ্যবশত অনেক জায়গাতেই বা অনেক মানুষের সাথেই আমি কাজ করেছি, থেরাপিস্ট আমি বলতে চাইবো, যাদের কাছ থেকে আমি ঠিক পরামর্শ পাইনি বা যাদের একটু নেগেটিভ মাইন্ডসেট ছিল, যার জন্য আমি এবং আমার বাচ্চা বেশ খানিকটা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। কিন্তু আস্তে আস্তে, যেটাকে বলে ঠকে শেখা, আস্তে আস্তে আমি সেই দিক থেকে বেরিয়ে আসি। আমি বুঝতে পারি যে অন্যভাবে আমার মেয়ের সাথে কাজ করতে হবে। আমি খুঁজতে থাকি অন্য বিশেষজ্ঞ, এবং ঠিক মানুষের সাথে যখন আমি পরিচয় পাই তাদের, তখন আমার মেয়েকে আমি ঠিকভাবে গাইড করতে পারি এবং খুব কম সময়ে অনেক উন্নতি আমি লক্ষ্য করি।
তো সেইটাই আমি বাকি যারা মা বাবা আছেন, যারা নতুন বাচ্চাদের ডায়াগনোসিস পেয়েছে, আমি বলতে চাইবো যে এখন অনেক তথ্য পাওয়া যায়, সঠিক তথ্য আপনারা জোগাড় করুন, যেখান থেকে আপনি সঠিক জায়গায় যেতে পারেন আর খুব সঠিক পরামর্শ আপনারা পান, যেখান থেকে আপনিও এখান থেকে শিখতে পারবেন এবং আপনার নিজের বাচ্চাকে শিখিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন। অটিজম এমন একটা জিনিস, সেখান থেকে বাচ্চাকে তো প্রচুর শেখাতেই হয়, অনেক আমাদের পরিশ্রম করতে হয়, কিন্তু মা বাবাদেরও প্রচুর শেখার আছে, সেইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। তুমি খুব ডিটেলসে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছো কি করা উচিত, আর টার্ম রিগ্রেশন অটিজম সেটাও খুব ভালো করেই বলে দিয়েছো। তো সেই জন্য আর আমাদের এবছরের যে থিম হচ্ছে সেটা হচ্ছে চেঞ্জিং দ্য মাইন্ডসেটস, মানসিকতার পরিবর্তন। তো আমি তোমাকে এটা তোমার থেকে একটু জানতে চাইবো যে একজন অভিভাবক আর তুমি একজন স্পেশাল এডুকেটরও, বিশেষ শিক্ষকের ভূমিকায় তুমি মানে দুটো দায়িত্বই তুমি পালন করছো। তো তোমার মতে বিশেষ চাহিদা সম্পর্ক শিশুদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে অভিভাবক আর শিক্ষকদের মধ্যে কোন মানসিকতাগুলো পরিহার্য? অবশ্যই একটা পজিটিভ মাইন্ডসেট বা ইতিবাচক মানসিকতা, তার যে গুরুত্বপূর্ণ আমি বলে বোঝাতে পারবো না কতটা, এখানে খুব খুব গুরুত্বপূর্ণ, যাতে আপনি একজন পেরেন্টই হন বা একজন স্পেশাল এডুকেটরই হন বা একজন থেরাপিস্টই হন, এই যে পজিটিভ মাইন্ডসেটটা আমাদের বাচ্চাদের জন্য অসীম পরিহার্য, এর কোনো বিকল্প নেই। কারণ কি, আমাদের বাচ্চারা তারা অবশ্যই অনেক কিছুর দিক দিয়ে তারা অনেক কিছু ফিল করছে, আমরা বুঝতে হয়তো পারি না, তারা হয়তো অনেক স্ট্রাগল করছে। আমাদের কর্তব্য তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, আর তার জন্য একটা পজিটিভ মাইন্ডসেট থাকা অসম্ভব দরকারি। যেটা আমি আগেই বলেছি যে নেতিবাচক মানসিকতার কিছু মানুষের সাথে প্রথম দিকেই আমার পরিচয় হয়, তার জন্য আমি খুব কষ্ট পাই, আমার বাচ্চাও কষ্ট পায়। আমরা খুব কষ্টের মধ্যে বেশ 2-2.5 বছর গেছি প্রথম দিকে, একদম যখন সব থেকে বেশি সঠিক পরামর্শ দরকার হয় একজন মা বা বাবার। তো সেটার পরে আমি তখন বুঝতে পারি যে না, আমি হয়তো ঠিক জায়গায় যাচ্ছি না, তখন আমি অন্য স্পেশাল এডুকেটর খুঁজি, অন্য থেরাপিস্টদের খুঁজি। আর এটাই আমাকে মানে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা আমি ডিসাইড করলাম যে আমিও একজন স্পেশাল এডুকেটর হিসেবে পড়াশোনা করব, যাতে আমি কিছু পেরেন্টসকে অ্যাটলিস্ট সঠিকভাবে পরামর্শ দিতে পারি, তাদের সন্তানকে কি করে গাইড করতে হবে বা কিভাবে একটা নিরাশ মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য। কারণ কি, অনেক মা বাবাই এরকম থেরাপিস্ট বা স্পেশাল এডুকেটরের সাথে কথা বলে হয়তো নিরাশ হয়ে যান। অনেকেই বলে আপনার বাচ্চার কিছু হবে না, সারা জীবন এরকমই আপনাকে সাপোর্ট দিয়ে যেতে হবে, কিছুই হবে না, কিছুই করতে পারবে না। সেটার কিন্তু বলার অধিকার কারণ নেই আমার মনে হয়। ভবিষ্যতে কোন বাচ্চা কি করবে, কোন দিকে এগোবে, সেটা কিন্তু ভগবান আর সময় ছাড়া কেউ বলতে পারে না। তাই একজন স্পেশাল এডুকেটর হিসেবে শুধু আমরা বাবা মাকে বা বাচ্চাকে আমরা অনুপ্রেরণা দিতে পারি যে তুমি এগিয়ে যাও, তুমি করতে পারো, তুমি করতে পারবে। সেই সঠিক মনোভাবটা যদি না থাকে কোনো স্পেশাল এডুকেটর বা থেরাপিস্টের, তখন কিন্তু তারা পেরেন্টসদেরকে গাইড করতে পারবে না। আর মা বাবা হিসেবে আপনাকে বুঝতে হবে যে কার কাছে গিয়ে আপনার বাচ্চার ভালো হচ্ছে, কিরকম আপনার মানসিকতার দরকার। যেটা আপনি যদি নিজের বাচ্চাকে অ্যাকসেপ্ট করেন, আপনি যদি নিজের বাচ্চা যেমনই হোক না কেন গ্রহণ করেন, তবেই কিন্তু সোসাইটির বাকিরা আপনার বাচ্চাকে মেনে নেবে, সোসাইটির বা সমাজের একজন হিসেবে তাকে স্বীকৃতি দেবে। তো সেটাই আমাদের দরকার, যে আমরা আমাদের বাচ্চা কি করে স্বনির্ভর হবে বা তাদের সেলফ কনফিডেন্স বাড়বে, সেটার জন্য আমরা যাতে ওদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারি। মা হিসেবে বা স্পেশাল এডুকেটর হিসেবে আমি সবসময় এইটার উপরই জোর দিই যে একটা পজিটিভ মাইন্ডসেট থাকা সব সময় খুব দরকার একটা, তবেই আমাদের বাচ্চারা একটা সঠিক ভালো সুস্থ পরিবেশে বড় হতে পারবে, আর তারা চেষ্টা করবে যে তারা নিজেদের পায়ে দাঁড়ায়, স্বনির্ভর হয়, এবং আমাদের সমাজে যাতে ওরা কিছু নিজেদের কন্ট্রিবিউশন দিতে পারে।
হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। আমাদের শ্রোতারাও এটা থেকে নেবে কি একটা পজিটিভ মাইন্ডসেটের খুব দরকার আছে, আর সেটা যদি ওরা নিতে পারে তাহলে বাচ্চাদেরকে তারাও হেল্প করতে পারবে, তাদের সঙ্গ দিতে পারবে। তো আমি এরপরে জানতে চাইবো কি তোমার কি এমন কোনো মুহূর্ত তুমি কি মনে করতে পারো কি তুমি তোমার মানসিকতার যে পরিবর্তন তুমি করেছো, তো সেটা বা তোমার সন্তানকে তুমি এমন একটা চ্যালেঞ্জ ফেস করতে তুমি সাহায্য করেছো, তো কোনো এরকম মানসিকতার কি তুমি কিছু আমাদের বলতে পারো যেটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন কিভাবে সৃষ্টি করেছে, পার্থক্যটা মানে ডিফারেন্সটা? হ্যাঁ, আমি যেরকম বললাম যে প্রথম দিকে অনেক আমরা থেরাপি করেছি, কিছু কিছু এরকম নিরাশাবাদী মানসিকতা আমরা এক্সপিরিয়েন্স করেছি। সেখান থেকে আমি যখন বেরিয়ে আসি, আমি যখন বুঝতে পারি যে না এটা কিছুই হচ্ছে না, তখন কিন্তু আমার মেয়ের কোনো রকম আমরা কিন্তু যেটাকে বলে ইন্টেন্সিভ থেরাপি দেওয়া, আর্লি ইন্টারভেনশন, যখন খুব ছোট ছিল তখন খুব ঘন ঘন থেরাপিস দেওয়া তাতে যাতে বাচ্চারা ইমপ্রুভ করে তাড়াতাড়ি। তো সেটা আমরা করেছিলাম, কিন্তু 2 বছরেও আমি যখন দেখলাম যে খুব খুব কমই উন্নতি হচ্ছে, আর খুব নিরাশাবাদী হয়ে পড়ছে আমার পরিবারের লোকজন, আমিও, তখন আমি ওখান থেকে বেরিয়ে আসি। আমি এটাকে ভাবি যে না, আমি অন্য কারোর কাছে যাব বা আমি খুঁজে যাব যেখানে আমি ঠিক ঠিক গাইডেন্স পাবো, সেখানে আমাকে ঠিকভাবে আমাকে অনুপ্রেরণা দেবে কেউ, কেউ আমাকে ভালো করে গাইড করবে যে কি করে বাচ্চাকে অন্যভাবে শেখানো যায়। আর আমি যখন সেটা চেঞ্জ করলাম, পজিটিভ একটা আউটলুকে গেলাম, তখন আমি দেখলাম যে আমার মেয়ের অনেক প্রেশার দেওয়া হচ্ছিল ওকে শুধু কথা বলার জন্য। আমার মেয়ে এখনো মিনিমালি ভার্বাল বা নন ভার্বাল অটিজমও বলতে পারো, কিন্তু তখন তো কোনো ইমপ্রুভ হচ্ছিল না। আমরা বুঝতেও পারছিলাম না যে ও কতটা, ওর কিভাবে, ওর কোথায়, কোন দিক দিয়ে এগিয়ে যেতে পারবে, কতটা পড়াশোনা নিতে পারবে বা বুঝতে পারছে কিনা বা পড়াশোনা করতে পারবে কিনা, কারণ শুধুই কথার উপর জোর দেওয়া হচ্ছিল, স্পিচ থেরাপি আর বিভিন্নভাবে বিভিন্ন লোকের কাছে যাওয়া হচ্ছিল। যখন আমি ওর থেকে বেরিয়ে আসি, অন্যভাবে চেষ্টা করি যে না, আমি সবসময় একটা ব্যাপারে ওকে প্রেশার না দিয়ে আমি অন্যভাবে চেষ্টা করি, তখন কিন্তু 6 মাসের মধ্যে আমি দেখতে পারলাম যে আমার মেয়ে অনেক কিছু পড়তে পারে, ও স্পেলিং করতে পারে, ও পড়তে পারে, ও লেখা শুরু করে দিল। তখন আমি বুঝতে পারলাম যে ও অনেক কিছু অলরেডি জানি, যেটা আমি বারবার করে রিপিট করছি, পড়াচ্ছি, আর কেউ ওনারা থেরাপিস্টরা বুঝতেই পারছেন না যে ও জানেও বুঝতে পারছে কিনা। ওরা হয়তো বলছে নাও বুঝতে পারছে না, এটাই এক জিনিসই ওকে করানো। আমি বুঝতে পারলাম আমার মেয়ে তো জানে এবং ও বিরক্ত হয়ে যাচ্ছে একটা জিনিস বারবার করে, ও শেখার জন্য একেবারে রেডি, কিন্তু ওকে কেউ ঠিক করে শেখাচ্ছেই না। তো সেই জিনিসটা একটা 2-2.5 বছরের একটা স্ট্যাগনেশন, আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকে 6 মাসের মধ্যে অনেকটা এগিয়ে যাওয়া, এটাই আমাকে অনুপ্রেরণা দেয় যে না, আমরা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারি আমাদের বাচ্চাদের, সঠিকভাবে ওদেরকে একটা এনভায়রনমেন্ট দিই, পজিটিভ এনভায়রনমেন্ট, আর ভালোভাবে ওদেরকে যাই শেখাই ঠিক করে শেখাতে পারি, তাহলে ওরা অবশ্যই ওরা ইমপ্রুভ করতে পারে। এটাই আমি বলবো যে চেষ্টা চালিয়ে যান বিভিন্নভাবে, একভাবে আটকে থাকবেন না। কেউ যদি বলে যে আমি থেরাপিস্ট, এইভাবেই শেখাতে হবে, অন্যভাবে শেখাবেন না, সেটা কিন্তু ভুল ধারণা হতেই পারে। অনেক বাচ্চা অনেকভাবে শেখে, সবাই একরকম নয়। তাই আমাদের সেই স্পেশাল এডুকেটর হোক বা থেরাপিস্ট হোক বা মা বাবা হোক, বিভিন্ন পথ অবলম্বন করতে হবে, বিভিন্নভাবে আমাদের বাচ্চাকে গাইড করার চেষ্টা করতে হবে। ঠিক, সবাই তো আর একভাবে শিখতে পারে না, সবার শেখার পথটা আলাদা আলাদা। তো তুমি যে অভিভাবকরা ধরো সদ্য তাদের সন্তানের রিগ্রেসিভ অটিজম নির্ণয়ের সম্মুখীন হয়েছেন, তাদের প্রতি তুমি কি পরামর্শ দিতে চাও, কি মেসেজ বার্তা তাদের জন্য তুমি দিতে চাও? আমি বলার জন্য অনেক কিছুই আছে, কিন্তু আমি দুটো জিনিসের উপরই জোর দেব। যে প্রাথমিকভাবে যখন ডায়াগনোসিস হচ্ছে বাচ্চার, তখন অবশ্যই মানসিক একটা বড় ধাক্কা আসে মা বাবার জন্য বা গোটা পরিবারের জন্য, কারণ একটা বাচ্চার উপর তো অনেক আশা ভরসা থাকে মা বাবা বা পরিবারের, তখন একটা ধাক্কা লাগতেই পারে। কিন্তু সেটাকে নিয়ে কখনোই আপনি ভাববেন না যে আমার বাচ্চার কিছুই হবে না, এই কথাটা ভেবে কখনোই বসে থাকবেন না, হাল ছেড়ে দেবেন না। এই ব্যাপারটাকে অটিজম
কখনো একটা ছোট জিনিস নয়, একটা কোনো ছোট অসুখ নয় যেটা কোনো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে বা 1-2 বছর থেরাপি করালে ঠিক হয়ে যাবে। এটা কিন্তু ভুল ধারণা। অনেকে এটা ভেবে চলে যে আমার বাচ্চা কবে সুস্থ হবে। অটিজম একটা ডিসঅর্ডার, একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এটা কোনো ডিজিজই না। তাই আমরা কোনো ট্রিটমেন্ট দিয়ে ওটাকে সারাতে পারি না। যেটা আমরা করতে পারি যে অটিজম ডায়াগনোসিসটা ভেবে নিলাম, মেনে নিলাম, ওটাকে পাশে রেখে দিয়ে আমি শুধু বাচ্চাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। বাচ্চা কিভাবে এগিয়ে যাবে, বাচ্চার কিভাবে উন্নতি হবে, সে কি করে স্বনির্ভর হবে, বড় হয়ে কিভাবে সমাজের একজন হতে পারবে, সেই চেষ্টাটা বাবা মাকে চালিয়ে যেতে হবে। প্রথম হচ্ছে অ্যাকসেপ্টেন্স, নিজের বাচ্চাকে অ্যাকসেপ্ট করুন, তবেই আমাদের সমাজ সেই বাচ্চাকে স্বীকৃতি দেবে, অ্যাকসেপ্ট করবে। আর বাচ্চার সঙ্গে অবশ্যই ভাবে পজিটিভ মনোভাব বা পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান। নেতিবাচক কোনো মাইন্ডসেট রাখবেন না, নেগেটিভ কোনো কথা ভাববেন না বা বলবেন না। সব সময় বলাটা সহজ, হয়তো করাটা অনেকটাই কঠিন, আমি জানি। আমি একজন মা এবং এডুকেটর। বিভিন্ন বাচ্চা, বিভিন্ন মা বাবার স্ট্রাগল আমিও দেখছি, আমি নিজেও ফেস করছি, কিন্তু তা সত্ত্বেও আমি ওই জন্য বলবো যে এটা একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। আমি যেটা মানে শিখে এতদিন ধরে জার্নিটা আমার চলছে, আমি যেটা শিখেছি সেটাই আমি সবাইকে বলতে চাইবো। এগিয়ে যান, হাল ছাড়বেন না নিজের বাচ্চার জন্য। শুধু খেটে যান, লড়ে যান, একদিন না একদিন নিশ্চয়ই আপনার বাচ্চা সমাজে প্রতিষ্ঠিত হবে। এইটুকুই বলতে চাই। খুব সুন্দর বলেছো মোনালিসা। মোনালিসা, তোমাকে অনেক 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 ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আর তোমার এই মূল্যবান অভিজ্ঞতা আমাদের শ্রোতাদের সাথে শেয়ার করার জন্য। আমি নিশ্চিত যে আমাদের মূল্যবান শ্রোতারা এই সেশন থেকে অবশ্যই উপকৃত হবে। আমি শ্রোতাদের ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য। আর সর্বশেষে আমি রেডিও উড়ানের প্রতিষ্ঠাতা শ্রী দানেশ মহাজনকে এবং স্পেকট্রাম দ্য অ্যাওয়ারনেস প্রজেক্টকে আমাদের এই বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমার হৃদয় থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তুমিও ভালো থাকো তোমার পরিবার নিয়ে, দেবাংশীকে নিয়ে। জয় হিন্দ। তোমরা ভালো থেকো। জয় হিন্দ। क्या चश्मे सिर्फ एक ही काम के लिए होते हैं? जरा रुकिए, क्योंकि स्मार्ट ऑन डिवाइस के साथ चश्मे इससे कई ज्यादा काम कर सकते हैं। एक बार सोचिए, एक चश्मा जो चीजों को पहचान सकता है, करेंसी को सेकंड्स में आइडेंटिफाई कर सकता है, 13 भाषाओं में किताबें पढ़ सकता है, और पढ़ाई की बात करें तो स्मार्ट ऑन आपके सवालों का हल भी दे सकता है। The correct answer is IC4 carat. साथ ही इसका स्मार्ट आई देगा आपको डायग्राम्स, चार्ट्स और ग्राफ्स की पूरी जानकारी। Mode change to smart eye. 5, 4, 3, 2. लेकिन रुकिए, और भी बहुत कुछ है। स्मार्ट ऑन के साथ आपको मिलते हैं नॉन कैमरा फीचर्स भी, जिससे ये बन जाता है आपका सबसे बड़ा दोस्त। व्हाट्सएप इमेजेस का डिस्क्रिप्शन ले, The image is a photograph of a printed exam or quiz paper. AI ट्यूटर से पढ़ाई में टॉप करें। The questions cover various topics such as crystal and structure. डॉक AI के साथ अपनी पढ़ाई और काम के डॉक्यूमेंट्स संभालें। स्मार्ट ऑन ग्लासेस आपके फोन के बैक और सेल्फी कैमरा से भी आसानी से जुड़ सकते हैं। महज 15 ग्राम का ये हल्का डिवाइस स्मार्ट ऑन ऐप के जरिए आपके फोन से जुड़ जाता है और आपको देता है जबरदस्त फीचर्स। लेकिन इससे बेहतरीन बात ये है कि इसे चार्ज करने की कोई जरूरत नहीं। ये आपके फोन से सीधे पावर लेता है, इसीलिए रहता है हमेशा तैयार आपके साथ। एक अच्छी खबर ये है कि ये सब्सिडाइज्ड रेट पर भी उपलब्ध है। आज ही हमारी सपोर्ट टीम से संपर्क करें और स्मार्ट ऑन को अपना बनाएं। नंबर है 917016606884। स्मार्ट ऑन ग्लासेस डिवाइस, आपके जैसी सोचने वाली तकनीक।